বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে যে টপিক আলোচনা করা হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। দেখো অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। টপিকসের আলোচনা শুরুতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত কি শিক্ষার্থী তোমাদের জানতে হবে। পর্যায়বৃত্ত কি? পর্যায়বৃত্ত হচ্ছে যখন কোনো কিছু নির্দিষ্ট সময় ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে। পর্যায়বৃত্ত কি? যখন কোনো কিছুর নির্দিষ্ট সময় ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়বৃত্ত বলে। তাহলে পর্যায়বৃত্ত লিখে ফেলো শিক্ষার্থীরা। পর্যায়বৃত্ত কি? যখন কোনো কিছুর যখন যখন কোনো কিছুর যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়বৃত্ত বলে। শিক্ষার্থীরা পর্যায়বৃত্ত কি? যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে শিক্ষার্থীরা পর্যায়বৃত্ত কি? যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়বৃত্ত বলে। পর্যায়বৃত্ত হচ্ছে দুই প্রকার। পর্যায়বৃত্ত কত প্রকার? পর্যায়বৃত্ত দুই প্রকার। এক স্থানিক পর্যায়, দুই কালিক পর্যায়। এক হচ্ছে স্থানিক পর্যায়, দুই কালিক পর্যায়। স্থানিক পর্যায় বলতে বোঝায় শিক্ষার্থীরা স্থানিক পর্যায় হচ্ছে সময়ে, স্থানিক পর্যায় হচ্ছে স্থানের ক্ষেত্রে, আর কালিক পর্যায় হচ্ছে সময়ের ক্ষেত্রে। তাইলে বুঝতে হবে স্থানিক পর্যায় কি। স্থানিক পর্যায় হচ্ছে স্থানের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে বলা হয় স্থানিক পর্যায়। স্থানিক পর্যায় কি? যখন স্থানের সাথে কোনো কিছুর পুনরাবৃত্তি হয়, নির্দিষ্ট বা নিয়মিতভাবে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে বলে স্থানিক পর্যায়। উদাহরণ হচ্ছে ঘরের মেঝের টাইলস গুলো। ঘরের মেঝের টাইলস, ঘরের মেঝের টাইলস হলো স্থানিক পর্যায়ের উদাহরণ। স্থানিক পর্যায়ের উদাহরণ কি শিক্ষার্থীরা? স্থানিক পর্যায়ের উদাহরণ হচ্ছে ঘরের মেঝের টাইলস গুলো। ঘরের মেঝের টাইলস গুলো নির্দিষ্ট দূরত্ব পরপর সাজানো থাকে, এজন্য এটা হচ্ছে স্থানিক পর্যায়ের উদাহরণ। শিক্ষার্থীরা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কালিক পর্যায়। কালিক পর্যায়টা কি? কালিক পর্যায় হচ্ছে সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে। শিক্ষার্থীরা কালিক পর্যায় কি? কালিক পর্যায় হচ্ছে সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পরিবর্তন ঘটে বা পুনরাবৃত্তি ঘটে তখন তাকে আমরা বলবো কালিক পর্যায়। কালিক পর্যায়ের উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি। শিক্ষার্থীরা ঘড়ির কাঁটার গতি হচ্ছে কালিক পর্যায়ের উদাহরণ, কারণ এটা নির্দিষ্ট সময় পর পর, ঘড়ির কাঁটার গতি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। এটা হচ্ছে কালিক পর্যায়ের উদাহরণ। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি কি। শিক্ষার্থীরা এটা তোমাদের ভালোভাবে জানতে হবে। সরল সন্ধিত স্পন্দন গতি কি? সরল সন্ধিত স্পন্দন গতি হলো যখন কোনো স্পন্দন গতি সম্পূর্ণ কণার ত্বরণ এর সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, তখন তাকে বলা হয় সরল সন্ধিত স্পন্দন গতি। শর্ত হচ্ছে a সমানুপাতিক -x। তাহলে সরল সন্ধিত স্পন্দন গতি কি? সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে যদি কোনো বস্তুর ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক কিন্তু দিক সবসময় বিপরীতমুখী হবে তখন তাকে বলা হবে সরল সন্ধিত স্পন্দন গতি। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, সরল সন্ধিত স্পন্দন গতি কি? যখন কোনো কণার ত্বরণ এর সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী তখন তাকে আমরা বলবো সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য রয়েছে কয়েকটা, আমরা জানবো সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো। শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য।
শিক্ষার্থীরা আমরা কি জানলাম? সরল সন্ধিত স্পন্দন গতি কি? সরল সন্ধিত স্পন্দন গতি এ সমানুপাতিক x, অর্থাৎ সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে কোন সরল সন্ধিত স্পন্দন গতি সম্পূর্ণ কণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, তাইলে সেটা হবে সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতির কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানি। শিক্ষার্থী তোমরা লিখে ফেলবা সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো। সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। এটি একটি পর্যাবৃত্ত গতি। এটি একটি পর্যাবৃত্ত গতি। শিক্ষার্থীরা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। সরল সন্ধিত স্পন্দন গতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সরলরৈখিক গতি। এটি একটি সরলরৈখিক গতি। শিক্ষার্থীরা এটি একটি সরলরৈখিক গতি। শিক্ষার্থীরা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। 2 নম্বর হচ্ছে এটি একটি সরলরৈখিক গতি। 3 নম্বর হচ্ছে এটি একটি স্পন্দন গতি। 3 নম্বর শিক্ষার্থীরা এটি একটি স্পন্দন গতি। শিক্ষার্থীরা সরল সন্ধিত স্পন্দন গতির আমরা 3টা বৈশিষ্ট্য পাইলাম। 1 নম্বর হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। 2 নম্বর হচ্ছে এটি একটি সরলরৈখিক গতি। 3 নম্বর হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত স্পন্দন গতি। 4 নম্বর হচ্ছে এটি এর ত্বরণ সর্বদা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। শিক্ষার্থীরা এর ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। 4 নম্বর বৈশিষ্ট্য কি? এর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। শিক্ষার্থীরা আমরা সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য পেলাম 4টা। 1 নম্বর হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। 1 নম্বর হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি। 2 নম্বর হচ্ছে এটি একটি সরলরৈখিক গতি। 3 নম্বর হচ্ছে এটি একটি স্পন্দন গতি। 4 নম্বর হচ্ছে এর ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। শিক্ষার্থীরা আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ প্রতিপাদন করো। সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ প্রতিপাদন করো। শিক্ষার্থীরা আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলন সমীকরণ। শিক্ষার্থীরা আমরা সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে জানি ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সেহেতু কোনো কণার উপর ক্রিয়াশীল বল যদি F হয় তাও হবে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাইলে আমরা লিখতে পারি সরল সন্ধিত স্পন্দন গতির সংজ্ঞা হতে আমরা লিখতে পারি F সমানুপাতিক -x, কারণ এটা সরল সন্ধিত স্পন্দন গতির সংজ্ঞা হতে আমরা পাই F সমানুপাতিক -x। এখানে বল F, সরণ x। এখানে বল F, সরণ x। শিক্ষার্থীরা তাহলে আমরা লিখতে পারলাম সরল সন্ধিত স্পন্দন গতি থেকে বল F সমানুপাতিক সরণ x, কিন্তু দিকটা হবে বিপরীতমুখী। আবার আমরা জানি শিক্ষার্থীরা আমরা জানি F = ma। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F = ma। নিউটনের গতির দ্বিতীয় সূত্র
শিক্ষার্থীরা দেখো, আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি F = ma, এবং সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটা ধ্রুবক বসাই, সেটা হচ্ছে k। k হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখলাম কি F = ma, এবং সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার পরে আমরা বসাইলাম একটা ধ্রুবক k। তাহলে আমরা এখন এই সমীকরণ থেকে লিখতে পারি, দেখো শিক্ষার্থীরা, আমরা জানি এখানে m হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। শিক্ষার্থীরা আমরা জানি m হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, এবং k হলো সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। শিক্ষার্থীরা দেখো, m হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। m এটা পাইছি আমরা কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি F = ma। এখন আমরা এর মানটা বের করব। এখন আমরা এর মানটা বের করে নিব। এর মান বের করার জন্য আমরা জানি ত্বরণ A = dv/dt। আমরা জানি ত্বরণ A = dv/dt, কারণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। এটা কি ত্বরণ A হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটা হচ্ছে ত্বরণ। আমরা কি লিখতে পারি A = dv/dt। শিক্ষার্থীরা দেখো, ভিটাকে যদি আমরা আলাদা করে লিখতে পারি, তাহলে ভির মানও আমরা জানি কি ভি হচ্ছে বেগ। ভি মানে আমরা লিখতে পারি dx/dt। শিক্ষার্থীরা, বেগ মানে আমরা কি জানি, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনটাই হচ্ছে বেগ। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো d/dt ইনটু ভির মান dx/dt। তাহলে শিক্ষার্থীরা এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি কি, দেখো d²x /dt²। অতএব A = আমরা লিখতে পারি d²x /dt²। শিক্ষার্থীরা A = আমরা বের করে নিলাম d²x /dt²। দেখো এর মান আমরা কিভাবে পাইলাম, ত্বরণ A = আমরা লিখতে পারি dv/dt। তাহলে d/dt আলাদা লিখে ভির মানটা আমরা বের করে নিব। ভির মানে আমরা জানি dx/dt, তখন আমরা ত্বরণ এর মান পাইলাম d²x /dt²। এই এর মানটা আমরা এখন এই সমীকরণে বসাবো। শিক্ষার্থীরা দেখো, এর মানটা আমরা কোথায় বসাবো, যেখানে আমরা F = ma লিখছি, সেখানে আমরা এর মানটা বসাবো। তাহলে শিক্ষার্থীরা লিখে ফেলো তোমরা, m d²x /dt² kx। শিক্ষার্থীরা আমরা এই লাইনটা দেখো তোমরা, এখানে হচ্ছে আমরা শুধু এর মানটা বসাই দিছি। এর মান কি d²x /dt²। দেখো এখন d²x /dt² -k/m × x। শিক্ষার্থীরা আমরা mটা শুধু ডান পাশে পার করে দিছি, এপাশে গুণ আকারে ছিল, এপাশে হবে ভাগ। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা শুধু mটা শুধু ডান পাশে পার করে দিছি। তাহলে এপাশে থাকে, বাম পাশে থাকে d²x /dt² -k/m × x। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা এখন বের করব ব্যবকলন সমীকরণ, সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ প্রতিপাদনের জন্য আমাদের একটা রাশির প্রয়োজন, সেটা হচ্ছে ওমেগা। ওমেগাটা এখন আমরা বের করার জন্য আমরা এই সমীকরণ থেকে k/m = ওমেগা ধরে নিব। তাহলে দেখো, অতএব d²x /dt² -omega² x। এখানে
ওমেগা ইজ আমরা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই ওমেগা স্কোয়ার আমরা ধরে নিছি ইকুয়েশন আনার জন্য। ব্যবকরণী সমীকরণটা প্রতিপাদনের জন্য আমাদের ওমেগার দরকার, এর জন্য আমরা ধরে নিছি দেখো কে বাই এম ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার। এর জন্য এখানে আমাদের হয়েছে কি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন ওমেগা স্কোয়ার এক্স কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। শিক্ষার্থীরা তাইলে ব্যবকলনী সমীকরণ কি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। দেখো শিক্ষার্থীরা আজকে আমাদের যে টপিকগুলো আলোচনা করা হলো সেটা আবার পুনরায় তোমরা শুনে নাও। প্রথমে আমরা আলোচনা করেছি পর্যায়বৃত্ত কি, পর্যায়বৃত্তটা কি এবং পর্যায়বৃত্ত কত প্রকার ও কি কি, এবং পর্যায়বৃত্তর দুই প্রকারের সংজ্ঞা এবং তার উদাহরণ। তারপরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি কি, সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য এবং সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ। শিক্ষার্থীরা তোমাদের জন্য আবারও বলছি, প্রথমে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্তটা কি? পর্যায়বৃত্ত হচ্ছে যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে। শিক্ষার্থীরা পর্যায়বৃত্ত হচ্ছে যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক পর্যায় আর একটা হচ্ছে কালিক পর্যায়। স্থানিক পর্যায় কি? যেটা নির্দিষ্ট দূরত্ব পরপর থাকে সেটা হচ্ছে স্থানিক পর্যায়। যেমন উদাহরণ হচ্ছে ঘরের মেঝের টাইলস গুলো হচ্ছে স্থানিক পর্যায়ের উদাহরণ। কালিক পর্যায় হচ্ছে যেটা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে কালিক পর্যায়। কালিক পর্যায়ের উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি হচ্ছে কালিক পর্যায়। তারপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে যদি কোনো স্পন্দন গতির ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয় তখন তাকে আমরা বলি সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতির কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলেছি। সেটা হচ্ছে এটি একটি বৈশিষ্ট্যগুলোর প্রথমটা হচ্ছে এটি একটি পর্যায়বৃত্ত গতি, 2 এটি একটি স্পন্দন গতি, 3 এটি একটি সরলরৈখিক গতি, 4 নাম্বার হচ্ছে এর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। তারপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকরণী সমীকরণ। শিক্ষার্থীরা সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকরণী সমীকরণটা আমরা লিখে ফেলেছি। সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। শিক্ষার্থীরা তোমাদের যে নেক্সট ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকরণী সমীকরণের একটা সমাধান রয়েছে। সেই সমাধানটা তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। সেই সমীকরণটা হচ্ছে x is equal to a sin omega t plus del, x is equal to a sin omega t plus del, x is equal to a sin omega t plus del। শিক্ষার্থীরা তোমাদের নেক্সট ক্লাসে যে প্রশ্নটা পড়ানো হবে সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকরণী সমীকরণের একটা সমাধান। তোমরা খাতায় লিখে ফেলো। ব্যবকরণী সমীকরণের সমাধান হচ্ছে x is equal to a sin omega t plus
ডেল।